নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল রাতের শেষ অতিথিতে। আমি রাহুল, আর আজ রাতে আমি তোমাদের শোনাতে চলেছি এক ভয়াবহ, অশরীরী অথচ সত্যির মতো বাস্তব একটি কাহিনী। একটি এমন গল্প যেখানে ধর্ম আর ভয় একসাথে হাত ধরেছে, আর পুরনো এক অলৌকিক শাস্ত্র খুলে দিয়েছে একের পর এক মৃত্যুর দরজা। এই গল্প শুনলে তুমি হয়তো বিশ্বাস করতে বাধ্য হবে, ভৌতিক ধর্ম শুধু কল্পনা নয়, বাস্তবেও নাড়িয়ে দিতে পারে মানুষের আত্মা। তাই বলছি, আলো নিভিয়ে দাও, কানের ওপরে হেডফোন পরো, আর হৃদয়টা শক্ত করে ধরো, কারণ এখন শুরু হচ্ছে অলৌকিক শাস্ত্র, এক অশরীরী আতঙ্কের গল্প। রাত তখন প্রায় 12টা। কলকাতার কলেজ স্ট্রিটের এক পুরনো, প্রায় ধ্বংসাস্তপ্রাপ্ত লাইব্রেরির 3য় তলার এক কোণার টেবিলে এক মনে বসে আছে সায়ক। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রাচীন পুঁথি, পুরাতন দলিল আর ধূলিস্বরিত নথিপত্র। সে ইতিহাসে পিএইচডি করেছে, বিষয় 19 শতকের গোপন ধর্মীয় আন্দোলন ও তন্ত্রশাস্ত্র। কিন্তু তার আগ্রহ দিনে দিনে এক আশ্চর্য গভীর ঢুকে পড়েছে। নিষিদ্ধ ধর্মগ্রন্থ, ভৌতিক তন্ত্রচর্চা। হঠাৎই একটা পুরনো দলিলের পৃষ্ঠায় চোখ আটকে যায় তার। পাতার ওপরে কালি ঝাপসা, তবে কয়েকটা লাইন এখনো স্পষ্ট। অগ্নিভৈরবের উপাসনার গোপন তন্ত্র। এই শাস্ত্র পাঠ করলে মৃত আত্মাকে ডাকা যায়, তবে এর জন্য চাই উৎসর্গ, অন্ধবিশ্বাস এবং আত্মার অঙ্গীকার। সায়কের গা শিউরে ওঠে। সে ফোন তোলে এবং রনিতকে কল করে। শোন, আমি এমন একটা রেফারেন্স পেয়েছি যেটা আমাদের গবেষণাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। একটা ধর্মগ্রন্থ, তার নাম অলৌকিক শাস্ত্র। শুনেছি এর খণ্ডাংশ এক বৃদ্ধা মহিলার কাছে আছে। চাতকপুর বলে কোনো একটা গ্রামে তিনি থাকেন। যাবি নাকি আমার সাথে? আবার ভূত প্রেত? তুই জানিস আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তুই যা বলিস, চল যাওয়াই যাক একবার, একটু হাওয়া বদল হোক। গাড়ি করে তারা পৌঁছায় চাতারপুর। গ্রামের চারপাশে যেন সময় থেমে আছে। আধা ভাঙা মাটির রাস্তা, দুপাশে বট অসত্য গাছ আর নির্জনতা, সবকিছুতেই একটা ভয়ঙ্কর শীতলতা। বিদিশার বাড়ি গ্রামের এক কোণে জঙ্গলের প্রান্তে। একটা পুরনো কাঠের দোতলা বাড়ি, দরজায় লাল রঙের সিঁদুরের দাগ। দরজা খোলেন বিদিশা। পরনে লম্বা সাদা শাড়ি এবং মুখে এক রহস্যময় হাসি। তোমরা অবশেষে এসেছো। এই বই যার খোঁজে যায় সে ডাকা হয়, তাই না তাইলে? সায়ক বিস্ময়ে চেয়ে থাকে। বিদিশার ঘরে ডেকে নেয়। ঘর জুড়ে পুরনো বইয়ের গন্ধ, দেওয়ালে কিছু অদ্ভুত চিত্র, মাতাহীন মূর্তি, রক্তে ভেজা পাতা আর একটা ভয়ানক কালো চোখ। বিদিশা একটা লাল কাপড়ে মোড়া পুরনো খাতা বের করে। এই যে, এটা সেই অলৌকিক শাস্ত্রের খণ্ডাংশ। আমার ঠাকুমা ছিলেন এক সময়কার মঠের পুরোহিতের কন্যা। উনি এই পাতাগুলো লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সাবধান, এই পাঠ মানে প্রতিজ্ঞা, আর প্রতিজ্ঞা মানে উৎসর্গ।
সায়ক ধীরে ধীরে খুলে দেখে খাতার কালি লালচে, যেন রক্ত দিয়ে লেখা, পাতায় পাতায় অদ্ভুত লিপি, যা সে আগে কখনো দেখেনি। প্রথম পাতায় লেখা, যে আত্মা হারিয়েছে, নাম তাকে জাগাতে হবে, বলে চাই উৎসর্গ। সে উৎসর্গ হবে বিশ্বাস, রক্ত আর আত্মা, পবিত্রতা নয়, চাই অন্ধ অর্পণ। রনিত এদিকে ফিসফিস করে বলে, এইসব বাজে তন্ত্র, এগুলো কি সত্যি কিছু আছে? সায়ক চুপচাপ পড়ে চলে। রাতে তারা গ্রামে থেকে যায়। বিদিশা বারবার সতর্ক করে, এই গ্রন্থ তুমি পড়ছো মানে তুমি তাকে ডাকছো, আর যাকে ডাকা হয় সে ফিরবেই। তবে সে কি রূপে ফিরবে তা কেউ জানে না। সেই রাতে বিদিশার বাড়ির বাইরে হাওয়া যেন গাঢ় হয়ে ওঠে। চারিদিক নিস্তব্ধতা, এমন যেন গাছের পাতাও নিঃশব্দ পড়ে। রাতে ঘুমোতে ঘুমোতে সায়ক হঠাৎ এক কণ্ঠস্বর শোনে, একটা ফিসফিসানি। উৎসর্গ কোথায়? 3 জন এসেছে, উৎসর্গ শুরু হোক। সায়ক দরজা খুলে বাইরে তাকায়, কেউ নেই। তবে দরজার গায়ে আঁকা হয়ে গেছে এক ভয়াবহ চিহ্ন। ত্রিভুজের মধ্যে 3টি চোখ, আর নিচে লেখা, জাগরণ আরম্ভ। আগের রাতে সায়কের দরজার গায়ে আঁকা সেই রহস্যময় চিহ্ন যেন নিস্তব্ধ চিৎকার করেছিল। ত্রিভুজের ভেতরে 3টি চোখ, আর নিচে লেখা ছিল, জাগরণ আরম্ভ। সে শব্দে রনিত আর বিদিশাও জেগে ওঠে। কে করলো এসব? তোকে বলেছিলাম না এইসব ভৌতিক বই দিয়ে ঘাটতে নেই, রনিত বলল। সায়ক চুপচাপ, ওর চোখে এক ধরনের মোহ, যেন কিছু তাকে ডেকে নিচ্ছে চুম্বকের মতো। সে আবার সেই বইটা নিয়ে বসে পড়ে। বিদিশা আসে ধীরে ধীরে, তার মুখে চিন্তার ছাপ। তুমি এগোচ্ছ সায়ক, এখন এই বাড়ি আর নিরাপদ নয়। ওরা এখন চাই উৎসর্গ, 3 জনের মধ্যে কেউ একজন, যাকে ওরা টেনে নেবে ভিতরে। রনিত খেকিয়ে ওঠে, কি আজব কথা বলছেন আপনি? এটা কি সিনেমা? এসব পুরোটাই সায়কের কল্পনা। আমি সকালে চলে যাচ্ছি। বিদিশা মৃদু গলায় বল, যাও যদি পারো, তবে মনে রেখো, কারো কাছে যাওয়ার আগে তোমার ছায়া যদি সামনে হাঁটতে শুরু করে, তবে তুমি আর তুমি নেই। সেই রাতে তারা 3 জনেই আলাদা ঘরে ঘুমোতে যায়, কিন্তু ঘুম আর আসে না। বাতাস ভারী, নিস্তব্ধ, চাপা কিছুর গন্ধ। রাত 2:17। রনিত ঘুমের ঘোরে দেখে দরজার তলায় কেউ বসে কাঁদছে। সে উঠে দরজা খোলে, কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে একটা কালো চুলের গোছা আর লাল কাপড়। হঠাৎ পিছন থেকে সেই ফিসফিসানি, তুই তো বিশ্বাস করিস না, তাই না? রনিত পিছন ফিরতেই দেখে তারই মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে, হুবাহু এক, শুধু চোখ দুটো গভীর কালো আর ফাঁপা। সে বলে, তুই প্রথম, উৎসর্গ শুরু হোক। সেই মুহূর্তেই রনিত চিৎকার করে ওঠে। সায়ক আর বিদিশা দৌড়ে আসে। রনিত কাঁপছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে, চোখ দুটো লালচে, গলায় চাপা শব্দ। ও ও আমার মতো দেখতে ছিল, ঠিক আমার মতো। আমি ঘুমোতে গেলে ও দরজার পাশে বসেছিল।
বিদিশা তখন কিছু না বলে সায়কের দিকে তাকিয়ে বলে, শাস্ত্রের 2য় অধ্যায়ে লেখা আছে, যে আত্মা বিশ্বাস করে না তাকেই প্রথম দেখানো হয় সত্যের আরম্ভ। পরের দিন সকালে সায়ক জোর করে রনিতকে বোঝাতে থাকে, ভাই, আমরা যদি গ্রন্থটা সম্পূর্ণ পড়ে বুঝতে পারি তাহলে হয়তো আমরা জানতে পারবো কিভাবে এই উৎসর্গ থামানো যায়। হয়তো অলৌকিক শক্তির পিছনে কোনো একটা সত্যি লুকিয়ে আছে যেটা আমাদের অজানা। এইটুকু সাহস যদি এখন না দেখাই তাহলে এত দূরে এসে ফিরে যাওয়াটাও তো ভুল হবে বল। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ বিদিশা তখন অনেক রহস্যময়ভাবে চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। সায়ক বইয়ের 2য় অধ্যায় পড়ে 3 জনের মধ্যে একজন শ্রদ্ধা করবে, একজন অস্বীকার করবে, আর একজন বিশ্বাস রাখবে কিন্তু চুপ থাকবে। উৎসর্গ হবে চুপ থাকা সেই আত্মায়, কারণ সে বেছে নেয় নীরবতায় আত্মসমর্পণ। সায়ক রনিতের দিকে তাকায়। রনিত তো স্পষ্ট অস্বীকার করছে, সে নিজে তো সবই বিশ্বাস করে। তবে চুপ কে? বিদিশা? সায়ক ভাবে, বিদিশা তো বটেই রক্ষক, তবে সে কি উৎসর্গ হতে পারে? রাত তখন 3টে, চূড়ান্ত আত্মার জাগরণ। ঘর জুড়ে আলো নিভে যায়। আকাশে এক আশ্চর্য রঙের ঝলকানি, যেন কোনো অচেনা পূর্ণিমা উঠেছে। হঠাৎ বিদিশার ঘর থেকে তীব্র চিৎকার। সায়ক আর রনিত ছুটে যায়। ঘরে ঢুকে দেখে বইটা মেঝেতে পড়ে আছে, আর বিদিশার শরীর পুরো আকাশের দিকে ঝুঁকে, চোখ দুটো উল্টে গেছে। সে গলায় ভয়ানক স্বরে বলে, আমি সেই আত্মা যে অর্ধেক মানুষ অর্ধেক উৎসর্গ। আমাকে ডেকেছ তাই এসেছি। প্রথম উৎসর্গ তো শুরুই হলো। ঘরের দেওয়ালে হঠাৎ আগুন লেগে যায়, কিন্তু বইতে এক বিন্দুও আঁচ লাগে না। সায়ক রনিতকে টেনে বাইরে নিয়ে আসে। বিদিশার মানুষ নেই, সে এখন সেই অলৌকিক গ্রন্থের রক্ষক নয়, সে এখন তারই অঙ্গ, উৎসর্গের মূর্তি। শেষে একটা লাইন সায়ক বইয়ের এক কোণে লেখা পায়, তোমরা এখন 2য় অধ্যায় পা রেখেছ। 3 জন থাকবে না, থাকবে 2। 2য় উৎসর্গ হবে স্বেচ্ছায়, আর তখনই খুলবে মূল লিপি। গত রাতের ঘটনা। বিদিশার শরীরটা যেন এক অলৌকিক শক্তির আধারে রূপ নিয়েছে। তার চোখ এখন কেবল ফাঁপা গহ্বর, তার কণ্ঠস্বর আর কোন নারীশ্বর নয়, সে বহু আত্মা মিলিত আওয়াজ। প্রথম উৎসর্গ সম্পূর্ণ। এখন মূল লিপি খুলবে। তোমরা প্রস্তুত তো? সায়ক আর রনিত হিম হয়ে দাঁড়িয়ে থাকে। বিদিশা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অদৃশ্য হয়ে যায়। তার জায়গায় পড়ে থাকে শূন্য শয্যা আর সেই রহস্যময় গ্রন্থটি। ভোরের আলো, কিন্তু বাড়ির চারদিকে অন্ধকার। রনিত উঠে বসে। আমি আর থাকতে পারছি না ভাই। বিদিশা মরে গেছে না বেঁচে আছে তাও জানি না। এই বইটা পুড়িয়ে ফেলতেই হবে, এইটাই সব সমস্যার মূল। সে হাত তুলে নেয় বইটা, আগুন ধরাতে যায়, কিন্তু বইয়ে আগুন লাগেই না, বরং পাতা খুলে নিজে থেকেই ভেসে যেতে থাকে বাতাসে, এক এক করে। তাদের সামনে মেঝেতে এক চিহ্ন ফুটে ওঠে, একটি বৃত্ত, মাঝখানে আঁকা এক অদ্ভুত মুখ, যেমন মানুষ নয়, অর্ধেক পশু, অর্ধেক কঙ্কাল। সেখানে পড়ে থাকে পাতা। মূল লিপির প্রথম বাক্য, অভিশপ্ত শাস্ত্র এক শূন্য পুরোহিতের আত্মা থেকে জন্ম। সেই আত্মা এক গুহায় বন্দী, মুক্তি পাবে উৎসর্গের মাধ্যমে। 3 প্রাণ এক আশায়,
সে উৎসর্গই হবে তার দরজা খোলবার চাবি, আর তখনই সব শুরু হবে। সায়ক অবাক হয়ে তাকিয়ে বলে, তাহলে তাহলে বিদিশা কি শুধু শুরু ছিল? আরো কেউ কি যাবে? তবে কি তুই বা আমি? রনিত রেগে যায়। তোকে আমি সাবধান করেছিলাম, তুই শাস্ত্র নিয়ে খেলছিস, এখন আর পিছনে ফেরার রাস্তা নেই, তাই তুই তো চেয়েছিলি সেই সব। তাদের কথার মাঝেই জানলার বাইরে হঠাৎ দেখতে পায় একটা ছায়া দাঁড়িয়ে, উঁচু, খুব লম্বা, মুখহীন, কেবল কাঁধের ওপর একটা ঢেউ খেলানো কুয়াশার মতো গঠন। তার নাম নির্দেশক। সে বলে না কিছু, কিন্তু তার উপস্থিতিতেই বইয়ের আর একটা পাতা খুলে যায়। মূল লিপির দ্বিতীয় নির্দেশ, দ্বিতীয় উৎসর্গ হতে হবে স্বেচ্ছায়। কিন্তু যদি কেউ সত্য জানতে চায়, তবে যেতে হবে সেই গুহায় যেখানে লেখা হয়েছিল এই শাস্ত্র। কিন্তু সতর্ক থাকো, গুহা শরীরের ন্যায়, গুহা রক্ত খায়। সায়ক এক দৃষ্টি তাকিয়ে থাকে রনিতের দিকে। আমরা যদি গুহা যেতে পারি, আমরা যদি সত্যটা খুঁজে পাই, তাহলে হয়তো শেষ উৎসর্গ এড়ানো সম্ভব। রনিত থেমে যায়, তার চোখে দ্বিধা, ভয়, কিন্তু সেই মুহূর্তে আবার ছায়ামূর্তির ফিসফিস, যদি না যাও, উৎসর্গ এখানেই হবে। এক রহস্যময় লোকপ্রলয়, এক পরিত্যক্ত গুহা। দিনের আলোয় গুহার ভিতরটা একেবারে অন্ধকার। রাতের হাতে কেবল একটা পুরনো হ্যারিকেন আর বুক ভরা আতঙ্ক ছাড়ার কিচ্ছু নেই। ভেতরে ঢুকতেই চারপাশে দেওয়ালে আঁকা শাস্ত্রীয় চিহ্ন, সব একই রকমই ত্রিভুজ, চোখ, মুখ, আর নিচে লেখা, এইখানে আত্মা লেখা হয়, এইখানে মানুষ পুড়ে যায়। রনিত ফিসফিস করে, বিদিশা কি এখানে এসেছিল? এগোতে এগোতেই তারা এসে পড়ে এক গভীর গোল চেম্বারে। সেখানেই তারা দেখে বিদিশার দেহ বসে আছে, চোখ বন্ধ, কিন্তু সে মরে যায়নি। সে যেন ধ্যানস্থ, আর তার সামনে রাখা সেই মূল শাস্ত্রের কপি, কিন্তু এবার লেখাগুলো ভিন্ন। এটা মূল গ্রন্থ, যার প্রতিলিপি সায়কের হাতে ছিল। শেষ পৃষ্ঠায় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। সে উৎসর্গ হবে আত্মীয়তার ভেতর, বন্ধুত্বের ছায়া যে রক্ত ঝরবে, সেই রক্তই শাস্ত্র মুক্তি পাবে, উৎসর্গ হবে এক অপরকে। সায়ক চমকে ওঠে। মানে আমি আর তুই? এটা একটা ফাঁদ ভাই, হয়তো আমাদের একে অপরকে খুন করতে হবে। আমি এতে হতে দেব না, তোকে আমি কিছুতেই হারাতে পারি না। তখনই শাস্ত্রের পাতাগুলো হাওয়ায় উড়ে উড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বিদিশার চোখ খুলে যায়। সে এখন বিদিশা নয়, সে এখন গ্রন্থদূত, সেই আত্মা যে শাস্ত্র রক্ষা করে। বিদিশা বলে, তোমরা দূরে, শেষ উৎসর্গ আসছে, আর তখনই খুলবে এই সর্থায় রক্তলিপি। গুহার গভীরে চারপাশে আগুনের আবরণের দাঁড়িয়ে আছে সায়ক, রনিত আর বিদিশা, যিনি এখন আর মানুষ নন, তিনি এখন গ্রন্থদূত। তার গলায় একটা অদ্ভুত ধাতব শিকল, যেটা পাথরের গায়ে বাঁধা, যেন তিনি এক বন্দিরক্ষক। আর সামনেই খুলে গেছে শেষ অধ্যায়। শেষ পৃষ্ঠায় লেখা, যখন বন্ধুত্ব নিজেই উৎসর্গে পরিণত হবে, তখনই গ্রন্থ মুক্ত পাবে। শেষ রক্তপাত হবে দৃষ্টির সামনে, একজন থাকবে আর একজন হারিয়ে যাবে, তবেই আত্মা শুদ্ধ হবে। রনি চিৎকার করে ওঠে, না, আমি সায়ককে মারতে পারবো না, এ আমি কিছুতেই হতে দেব না। বিদিশা, তুমি যদি এখানেই আমাদের চিনতে পারো, আমাদের থামাও। বিদিশা ধীরে ধীরে বলে,
আমি এখন পেশাস্ত্রী স্বপ্ন, তবে একটা কথা তোমরা নিজ ইচ্ছায় অর্ঘ হও। তবে এক মানে দুজনের আত্মা থাকতে পারবে, কিন্তু সেটা হবে চরম যন্ত্রণা। মানুষ রক্ত দেয় কিন্তু আত্মা ভাগ করে না। সায়ক ধীরে ধীরে রনিতের দিকে এগিয়ে আসে, তার মুখে কষ্ট কিন্তু চোখে স্থিরতা। তুই আমার জীবনের জন্য অনেক কিছু করেছিস, এখন আমার পালা, আমি উৎসর্গ হব। রনিত ঝাঁপিয়ে পড়ে। না, আমি তোর থেকে ছোট ভাই, আমি যাব আগে। দুজনেই ছুরি ধরেছে একে অপরেরকে থামাতে, কিন্তু তখনই গুহা কেঁপে ওঠে। এক অন্ধকার ছায়া চারপাশে গিলে নিতে থাকে আলো। শেষ সময় শুরু হোক। অবিলম্বে অনিত্র, অবিলম্ব উৎসর্গ না হলে তিনজনে হারিয়ে যাবে সময় চক্রে। টুইস্ট শুরু হয় এখানে। হঠাৎ বিদিশার শরীর থেকে এক ছায়া বেরিয়ে এসে বলে, তোমাদের মধ্যে একজন কখনো অস্তিত্ব ছিল না, সে জন্মেছিল শাস্ত্রের প্রভাবে। যার অস্তিত্ব অশুদ্ধ সেই উৎসর্গ হবে। সায়ক আর রনিত স্তব্ধ। বিদিশা বলে, রনি, তুই একটা অসম্মানিত লোক। তো সাহেবের তৈরি এক প্রতিচ্ছবি। যখন সাহেব প্রথম শাস্ত্র করেছিল তখন এই ছায়া তৈরি হয়েছিল। তোর স্মৃতিগুলো ভুল, তোর তো শুধু উৎসর্গের জন্য জন্মেছিল। রনি চুপ করে দাঁড়িয়ে থাকে। স্মৃতি ফ্ল্যাশব্যাক হয়। বিদিশার সঙ্গে বেরোনো, সায়কের সঙ্গে কলেজের দিন, সবকিছু কেমন অস্পষ্ট হয়ে আসে। কোনো ফটোতে রনিত নেই, কোনো ভিডিওতে আর আওয়াজ নেই, সবটাই একটা দুঃস্বপ্নের মতো। শেষ মুহূর্তে রনিত হাসে। তাহলে আমি যদি নকল হই তবে আমার উৎসর্গই শুদ্ধতম। সে নিজেই নিজের বুকে বরাবর ছুরি বসিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে সেই মূল গ্রন্থের ওপর। গুহা আবার কেঁপে ওঠে। আলো আর ছায়ার মধ্যে এক বিভৎস আওয়াজ। শেষ উৎসর্গ সম্পন্ন, শাস্ত্র মুক্ত। বিদিশা ফিরে যাচ্ছে, ছায়া মুছে যাচ্ছে। বিদিশা ধীরে ধীরে মানুষের রূপ ফিরে পায়। সে কাঁদছে। সায়ক এগিয়ে এসে বিদিশাকে জড়িয়ে ধরে। শেষ দৃশ্য 1 বছর পর। সায়ক আর বিদিশা পাহাড়ে বেড়াতে এসেছে। হোটেলের বারান্দা থেকে তারা তাকিয়ে আছে সূর্যাস্তের দিকে। সায়ক বলে, তুই জানিস, মাঝে মাঝে এখনো মনে হয় রনিত হয়তো পাশেই দাঁড়িয়ে আছে। সে যেন আমারই একটা অংশ, যেটা কখনোই আমার থেকে দূরে ছিল না। হয়তো আমি নিজেই ওকে বানিয়েছিলাম, কিন্তু শেষমেশ ওই ছেলেটাই তো আমাদের বাঁচিয়ে দিল বল। বিদিশা চুপ করে থাকে। হঠাৎ হাওয়া ঝাপটায় তার ব্যাগ থেকে একটা পুরনো কাগজ উড়ে যায়। সায়ক সেটা ধরতে গিয়ে দেখে রক্তে লেখা আছে, আমি এখনো আছি, নতুন অধ্যায় লিখছি। এবার তোমাদের সন্তান হবে আমার পরবর্তী উৎসর্গ। তোমরা শুনলে অলৌকিক শাস্ত্র, একটা অন্ধকার অলৌকিক জগতের দরজা খোলার চেষ্টা। আর শেষ এখনো কেউ জানে না। এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না যেন। আর হ্যাঁ, এমন স্পাইন চিলিং অডিও হরর গল্প আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অর্থাৎ রাতের শেষ অতিথিকে সাবস্ক্রাইব করো।
আর পাশে বেল আইকনটা টিপে দাও, তাহলে প্রতিটি নতুন গল্প পৌঁছে যাবে তোমাদের সবার কাছে। আমাদের সোশ্যাল মিডিয়াতেও ফলো করো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টসে আমরা থাকি আরো ভয়ের রূপ নিয়ে। ভয়ের কোনো শেষ নেই, কারণ অন্ধকার কখনো নিঃশেষ হয় না। আবার দেখা হবে ভয়ের আর এক অধ্যায়, অর্থাৎ রাতের শেষ অতিথিতে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা তোমাদের জানা যদি কোনো ভৌতিক গল্প, যে রাইটার তোমাদের পছন্দ, সেই রাইটার যদি তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টের সাহায্যে জানিও। আমরা চেষ্টা করব সেই ভয়ঙ্কর গল্পটা শোনানোর জন্য। এবং তোমাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তো অবশ্যই আমরা তোমাদের কাছে যাব। আমাদের টিম থেকে কেউ তোমাদের কাছে গিয়ে তোমাদের ওই ভৌতিক ঘটনাটা শুনে আমরা আমাদের পেজের সাহায্যে ব্রডকাস্ট করব। তাই গুড নাইট।